আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইমিউনোলজির প্রায় শেষের দিকে চ্যাপ্টার এবং অবশ্যই একটা মাস্ট নো চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার হাইপার সেন্সিটিভিটিটা একটু আলোচনা করব। আমার মনে হয় এই চ্যাপ্টারটা তোমাদের জন্য বোথ রিটেন এবং ভাইবা দুইটার জন্যই খুব ইম্পর্টেন্ট এবং বোঝার জন্য খুবই জরুরি। কারণ ভাইবা বোর্ডে বসলে কম বেশি প্রতিটা স্টুডেন্টকেই হাইপার সেন্সিটিভিটি থেকে একটা না একটা কোয়েশ্চেন ধরাই হয়। তাহলে আজকে আমরা সেই হাইপার সেন্সিটিভিটি নিয়ে একটু আলোচনা করব এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করব। কারণ এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা কিন্তু সব তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের, তোমাকে বুঝে আনসার করতে হবে, কোনো কিছুই মুখস্থ বলা যাবে না। তাহলে লেটস স্টার্ট। আসো আমরা আজকে শুরু করি হাইপার সেন্সিটিভিটি। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারে চলে গেলাম। এখন কি তোমরা সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে হাইপার সেন্সিটিভিটি চ্যাপ্টারটা অনেক বড়, হ্যাঁ, এবং একটা ক্লাসে আমি কখনোই সাধারণত পারি না পুরা চ্যাপ্টারটা কভার করতে, কারণ অনেক কিছু বোঝানোর আছে। তো প্রথম সেশনে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ টুডেজ ক্লাস। তোমরা যেটা যেটা জানবা ক্লাস শেষে সেটা হচ্ছে definition of hypersensitivity. It is a must know question. 4 থেকে 5টা ডেফিনেশন তোমাদের ইমিউনোলজিতে ধরে, তার মধ্যে যদি একটা ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। তাহলে এটা ডেফিনেশনটা জানতেই হবে। তারপরে হচ্ছে টাইপস অর ক্লাসিফিকেশন অফ হাইপার সেন্সিটিভিটি, হোয়াট ইজ অ্যালার্জি অর অ্যালার্জেন and components of type 1 hypersensitivity, mechanism of type 1 hypersensitivity. 4টা হাইপারসেন্সিটিভিটির মধ্যে যদি একটা চুজ করতে বলা হয় তাহলেও কিন্তু টাইপ 1 হাইপারসেন্সিটিভিটিটা টপ প্রায়োরিটি। তাহলে এটা তোমাদেরকে বুঝতেই হবে, না বোঝার কোনো অল্টারনেটিভ নাই। হোয়াট আর দ্য মেডিয়েটরস অফ টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি, যে কোয়েশ্চেনটা আলাদা করেও ধরতে পারে, আবার যখন তুমি মেকানিজম পড়বা তখন এই মেডিয়েটরসের গুলোর নাম তুমি আলটিমেটলি জেনে যাবা, এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অ্যান্ড ট্রিটমেন্ট। হোয়াট ইজ হাইপার সেন্সিটিভিটি? তাহলে হাইপার সেন্সিটিভিটিকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ডিফাইন অ্যাজ অ্যান এক্সাজারেটেড অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স কজিং টিস্যু ড্যামেজ who was previously sensitized to the same antigen. এটা মানে কি? যে এটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ ধরনের, এক্সাজারেটেড অ্যাগ্রেসিভ, হ্যাঁ, যতটুকু হওয়া দরকার ছিল তার চেয়ে বেশি, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কজিং ড্যামেজ, যেটা কি করে, যেটা হার্মফুল এফেক্ট করে। এক্সাজারেটেড অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স কজিং টিস্যু ড্যামেজ, যার জন্য কি হবে, এই ধরনের ইমিউন রেসপন্সের জন্য টিস্যু ড্যামেজ হবে, যে আগে প্রিভিয়াসলি সেন্সিটাইজ ছিল দ্য সেম অ্যান্টিজেন। তার মানে এই অ্যান্টিজেনটা তার শরীরে আগেও একবার ইন্ট্রোডিউস হয়েছিল বা ঢুকেছিল। তাহলে হাইপার সেন্সিটিভিটির ডেফিনেশনটা কিন্তু খুব কঠিন না। হাইপার সেন্সিটিভিটি ইজ মে বি ডিফাইন অ্যাজ, এটা কি, এক্সাজারেটেড আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এই দুইটা টার্ম বলতেই হবে। ইমিউন, এটা কি জিনিস? ইমিউন রেসপন্স। এটা কি করবে? টিস্যু ড্যামেজ করবে। কাকে করবে? হু ওয়াজ প্রিভিয়াসলি সেন্সিটাইজ টু দ্য কি, সেম অ্যান্টিজেন। কি ধরনের অ্যান্টিজেন? সেম অ্যান্টিজেন। দিস ইজ কল্ড হাইপার সেন্সিটিভিটি। এখন হোয়াট আর দ্য টাইপস অফ হাইপার সেন্সিটিভিটি? টাইপ 1, এটার আরেকটা নাম আছে অ্যানাফাইলেকটিক হাইপার সেন্সিটিভিটি অথবা ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি। টাইপ 2, সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি। টাইপ 3, ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। অ্যান্ড টাইপ 4, ডিলেইড অর সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। এখন এই নামগুলো কিন্তু টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে বলে গেলে কখনোই হবে না।
প্রত্যেকটা টাইপের যে ভালো নামগুলো আছে, ওর যে ভালো নামগুলো প্রত্যেকটার আলাদা আলাদা করে জানতে হবে। যেমন টাইপ 1 কে আমরা কি ধরনের হাইপার সেন্সিটিভিটি বলি? এটাকে বলি ইমিডিয়েট, মানে একদম উইদিন মিনিটসে যে রিয়াকশনটা হতে পারে, ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি অর অ্যানাফাইলেকটিক হাইপার সেন্সিটিভিটি। এই দুইটা নাম মনে রাখতে হবে। টাইপ 2 টা কি? সাইটোটক্সিক মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি অর সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি। টাইপ 3 কি? ইমিউন কমপ্লেক্স, মানে কি? এখানে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়, যার জন্য টাইপ 3 হাইপার সেন্সিটিভিটিটা ইনিশিয়েট হয়। এই কারণে এটার নাম ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। টাইপ 4 টা কি? ডিলেড, যেটা শুরু হতে 48 থেকে 72 ঘন্টা সময় লাগতে পারে, সেজন্য এটাকে আমরা বলি ডিলেড অথবা কি সেল মেডিয়েটেড। তাহলে বাকিগুলা কেন সেল মেডিয়েটেড বললাম না? বাকি তিনটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড। তার মানে টাইপ 1, টাইপ 2 and টাইপ 3 আর অ্যান্টিবডি মেডিয়েটেড। এখানে কি লাগবে? অ্যান্টিবডি লাগবে। অ্যান্টিবডি দিয়ে এইটার এই মেকানিজমটা হবে। আর টাইপ 4 টা কোনো অ্যান্টিবডি লাগবে না, এখানে সাইটোটক্সিক টি সেল অ্যান্ড হেল্পার টি সেল, মানে সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। তাহলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনগুলো সেল মেডিয়েট, কোনটা সেল মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, কোনটা অ্যান্টিবডি মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। তাহলে তোমাকে বলতে হবে টাইপ 1, 2 and 3 আর অ্যান্টিবডি মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি and only type 4 is cell mediated hypersensitivity। এটা কিন্তু জানতেই হবে, এবং আমি যে কোশ্চেনগুলোকে বলতেছি জানতেই হবে, সেগুলো কিন্তু প্রফের কোশ্চেন, আমি কিন্তু কোশ্চেন আউট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা একটা ওভারঅল পিকচার যে কিভাবে 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 হচ্ছে। যেমন দেখো টাইপ 1 টা হচ্ছে কি, এখানে একটা সেল আছে মাস্ট সেল, এখানে একটা অ্যান্টিবডি আছে, এটা আইজিই অ্যান্টিবডি। আর এখানে কি হচ্ছে দেখো, একটা সেল আছে যেটা থেকে ডিগ্রানুলেশন হচ্ছে। তাহলে এইটা কি ধরনের হাইপার সেন্সিটিভিটি? আইজিই মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, ঠিক আছে? তাহলে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিটা কোন অ্যান্টিবডি মেডিয়েটেড? আইজিই মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। এরপরে আসো টাইপ 2। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটিটা হচ্ছে আইজিজি অর আইজিএম মেডিয়েটেড সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি। তাহলে তোমার নেক্সট কোশ্চেন যে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটিতে কোন অ্যান্টিবডি পার্টিসিপেট করে? হুইচ antibody participates in type 2 hypersensitivity? Of course, IgG or IgM mediated, IgG or IgM participates in টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি। এরপরে আসো ইমিউন কমপ্লেক্স টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি। এটা ইমিউন কমপ্লেক্স মানে কি? এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কমপ্লেক্স ফর্মেশন করে। এই দেখো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি মিলে একটা কমপ্লেক্স ফর্মেশন করছে, ফলে কি হচ্ছে? কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে। গত ক্লাসে আমরা পড়েছিলাম অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলে কোন কোন পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়? ক্লাসিক্যাল পাথওয়ে। এবং এইখানেও কোন অ্যান্টিবডি? আইজিজি অ্যান্ড আইজিএম। তাহলে তোমাদেরকে কখনো কখনো কনফিউজ করার জন্য আমরা বলি যে পরীক্ষার হলে যে টাইপ 2 তো আইজিজি অ্যান্ড আইজিএম মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, টাইপ 3 কি কোন অ্যান্টিবডি মেডিয়েটেড? তোমরা খুব কনফিউজ হয়ে যাও যে ওইটাতেও তো আইজিজি আইজিএম বললাম, টাইপ 3 তেও কি বলবো? অবশ্যই বলবা। তাহলে টাইপ 3 টাও আইজিজি আর আইজিএম মেডিয়েটেড immune complex mediated hypersensitivity, but IgG and IgM participates in type 3 hypersensitivity, and type 4 হচ্ছে cell mediated hypersensitivity। এখানে কোনো অ্যান্টিবডি পার্টিসিপেট করে না, এখানে পার্টিসিপেট কি করে? TH1 হেল্পার টি সেলের একটা সাবসেট বলেছিলাম না আমি, যে হেল্পার টি সেলের দুইটা সাবসেট আছে TH1 and TH2। তাহলে TH1 সাবসেট পার্টিসিপেট করে, ম্যাক্রোফেজ পার্টিসিপেট করে, অ্যান্ড সাইটোটক্সিক CD8 পজিটিভ টি সেল পার্টিসিপেট করে। তাহলে এটা হচ্ছে একটা ওভারঅল তোমাদের
হাইপার সেন্সিটিভিটির যে 4টা টাইপ সেটার গ্রস একটা ধারণা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই তাহলে গ্রস ধারণাটা কি ধারণা হলো? গ্রস ধারণাটা হলো যে টাইপ 1 হচ্ছে আইজিই মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি, টাইপ 2 হচ্ছে সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি, আইজিজি অর আইজিএম মেডিয়েটেড। টাইপ 3 হচ্ছে ইমিউন কমপ্লেক্স, এই দেখো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করে, এটাও আইজিজি অর আইজিএম মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। আর একটা হচ্ছে টাইপ 4টা হচ্ছে কোনো টাইপেরই অ্যান্টিবডি নাই এখানে, এটা হচ্ছে সেল মেডিয়েটেড অর ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। আশা করি বুঝতে পেরেছো। What is allergen? Allergens are particular, আচ্ছা এখন আমরা কি শুরু করব? এখন আমরা শুরু করব টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, ঠিক আছে? টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিটা তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে, প্রত্যেকটা স্টেপ বুঝতে হবে। পরীক্ষার সময় এই একটা কোয়েশ্চেন খুব ডিটেইলে ধরা হয়। Allergens are particular antigen which are capable of producing type 1 hypersensitivity. তাহলে এটাও কিন্তু এক ধরনের অ্যান্টিজেন, মানে ফরেন পার্টিকেল, কিন্তু তোমাকে যখন হাইপার সেন্সিটিভিটি ধরা হবে তখন তুমি কিন্তু অ্যান্টিজেন বলতে পারবে না, তোমাকে বলতে হবে এলার্জেন। কারণ কি, যে কোনো ফরেন পার্টিকেল ঢুকলেই তো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হয় না। যাদের এলার্জি আছে, এলার্জেন সাবস্টেন্স যাদের মধ্যে ঢোকে, যারা মানে এলার্জি মিন্স altered reactivity of the tissue or body to subsequent exposure to same antigen। তার মানে কি, যে কিছু কিছু মানুষের, সবার তো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হয় না, যাদের কিছু কিছু জিনিসে এলার্জেন পার্টিকেলে এলার্জি হয়, তাদের এই এলার্জেন গুলাকে, সেই ফরেন পার্টিকেল গুলাকে আমরা বলি এলার্জেন। তাহলে যখন তোমাকে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির মেকানিজম ধরা হবে তখন কিন্তু ওই অ্যান্টিজেনটা হয়ে যাবে এলার্জেন, কারণ এলার্জেন না ঢুকলে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হবে না। তাহলে তুমি মেকানিজম বলার সময় তোমাকে কি বলতে হবে? when allergen introduced in the body, তাই না? not foreign particle or antigen. Allergy means altered reactivity, তার মানে নর্মাল রিঅ্যাক্টিভিটিটা, যেমন আমাদের দেখো, আমি তোমাদেরকে বলেছি প্রথম থেকেই যে ইমিউনোলজি একটা চেইনের মতো, একটা জিনিস বুঝাতে গেলে আরো 4টা জিনিসের চলে আসে লেজ ধরে। তাহলে আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে যখন প্রাইমারি ইমিউন রেসপন্স হয়, যখন কোনো ফরেন পার্টিকেল আমাদের শরীরে ঢোকে, তখন প্রাইমারি ইমিউন রেসপন্স কি হয়? অবশ্যই আইজিএম তৈরি হয়, সেটা ছিল নর্মাল মেকানিজম। কিন্তু এখানে কি হবে, যখন রিঅ্যাকশনটা অল্টার্ড হয়ে যাবে, আইজিএম তৈরি হবে না, ইমিউন রেসপন্সে প্রথম মানে অ্যালার্জেন সাবস্টেন্স ঢুকলে তৈরি হবে আইজিই। এই কারণেই এটাকে আমরা বলছি এলার্জি। Allergy means altered reactivity of the tissue or body to subsequent exposure to the same antigen. The term allergy is now considered synonymous to type 1 hypersensitivity. তাহলে এলার্জিটাকে আমরা আসলে টাইপ 1 hypersensitivity বলি। Type 1 hypersensitivity may be defined as rapidly developing immune response within minutes after combination of antigen and antibody IgE present on the surface of mast cells and basophil in an individual who is previously sensitized to that antigen. খুব কঠিন মনে হচ্ছে? কিছুই না, আমি বলে দেই, এটা আমি বুঝায় যখন বলবো তখন ডেফিনেশনটা আর আলাদা করে পড়ার কোনো দরকার নাই। এটা কি হতে পারে? সিস্টেমিক হতে পারে। যেমন দেখো, এলার্জি কোনগুলা? এই যে টাইপ 1 বলছি, এগুলো কি? মনে করো কেউ ধুলায় গেল, ডাস্টে, তার ডাস্ট এলার্জি আছে, সে তখন কি করবে? অনেক হাঁচি দেওয়া শুরু করে না? তার নাক দিয়ে পানি পড়ে, হাঁচি দেওয়া শুরু হয়, এটাকে রাইনাইটিস বলি। আবার কিছু কিছু খাবার আছে, যেমন কেউ বেগুন খেলে, অথবা কি কি অ্যালার্জিক ফুড থাকতে পারে, যেমন বেশিরভাগ শেল ফিশ অথবা প্রোটিন জাতীয় খাবারগুলা খেলে দেখা যায় যে তাদের কি হয়? ঠোঁট ফুলে যায়, জিহ্বা ফুলে যায়, এটাও একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এগুলো সব লোকাল রিয়াকশন।
রিয়াকশন। আবার কি হয়, হে ফিভার হয়, আবার চোখে লেগে গেলে কনজাংটিভাইটিস হয়। দিস আর দ্য টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি, লোকাল হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন। বাট যখন আবার কি হয়, যখন নিঃশ্বাসের সাথে চলে যায় তখন অনেক সময় ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, ব্রঙ্কাই মানে অ্যাজমা হয়। হ্যাঁ, আর কখনো কখনো এটা খুব সিভিয়ার ফর্মে হয় যখন যেটা সিস্টেমিক হয়ে যায়। যেমন কোনো সময় কিছু ড্রাগ আছে, যেমন পেনিসিলিন। পেনিসিলিন ইজ আ হ্যাপটেন, আমি বলেছিলাম না। এটা কি হয়, এটা আমাদের যে নর্মাল প্রোটিন আছে শরীরের ভিতরে, ওই প্রোটিনের সাথে সে ক্যারিয়ার প্রোটিন হিসাবে কাজ করে। কিন্তু যখন এই প্রোটিনের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় তখন সেটা কিন্তু এটা ফরেন হয়, রিয়াকশন হয়। এরকম যখন এটা সিস্টেমিকে হবে তখন সেটাকে আমরা বলবো সিস্টেমিক অথবা অ্যানাফাইলেকটিক শক। সামটাইমস ইট মে বি ফ্যাটাল এবং লাইফ থ্রেটিং। তাহলে যখন একটা প্রিভিয়াসলি সেন্সিটাইজ পার্সনের মধ্যে একটা অ্যালার্জেন ঢুকে যাবে এবং সেই অ্যালার্জেনটা কি করবে, অ্যালার্জেনটার রেসপন্সে ইমিউনোগ্লোবিউলিন ই তৈরি হবে এবং সেই ইমিউনোগ্লোবিউলিন ইটার এফসি রিসিপ্টরে এফসি পোর্শনে একটা রিসিপ্টর থাকে। কোন সেলের জন্য? মাস্ট সেল অ্যান্ড ব্যাজোফিলের জন্য। এবং সে যখন যে এই মাস্ট সেল অ্যান্ড ব্যাজোফিলের রিসিপ্টরের সাথে বাইন্ড করবে তখন কি হবে, তখন এই মেকানিজমটা শুরু হবে। প্রেজেন্ট অন দ্য সারফেস অফ মাসল অ্যান্ড ব্যাজোফিল ইন অ্যান ইন্ডিভিজুয়াল হু ইজ প্রিভিয়াসলি সেন্সিটাইজড টু দ্য অ্যান্টিজেন। আচ্ছা, তাহলে এখন আমি এটা বুঝিয়ে বলতেছি। কম্পোনেন্ট অফ টাইপ 1 হাইপারসেন্সিটিভ, অ্যান্টিজেন মানে কি, অ্যালার্জেন থাকতেই হবে। একটা অ্যালার্জেন না ঢুকলে তো আর হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন হবে না। এবং হাইপারসেন্সিটিভিটি আর অটো ইমিউন রিয়াকশনের মধ্যে পার্থক্যটা কি, বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা হচ্ছে যে হাইপারসেন্সিটিভিটি হচ্ছে বাইরে থেকে এক্সোজেনাস স্টিমুলাই, আর অটো ইমিউনটা হচ্ছে এন্ডোজেনাস, আমাদের শরীরের মধ্যেই থেকেই আমাদের নর্মাল যে সেলফ প্রোটিনটা সেটা অল্টার্ড হয়ে যায়, তাহলে এটা এন্ডোজেনাস স্টিমুলাই। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হাইপার সেন্সিটিভিটি অ্যান্ড অটো ইমিউন রিয়াকশন। তাহলে একটা অ্যান্টিবডি লাগবে, এটাকে বলি আমরা অ্যালার্জিক অ্যান্টিবডি, আইজিই। শুধু মনে রাখো একটা অ্যান্টিবডি লাগে, সেই অ্যান্টিবডিটার নাম হচ্ছে আইজিই। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অবশ্যই লাগবে। কিভাবে লাগবে আমি বুঝিয়ে বলবো। ব্যাজোফিল এবং মাস্ট সেল। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হু ইজ দ্য প্রাইম সেল, প্রাইম রোল প্লে করে কোন সেলটা টাইপ 1 হাইপারসেন্সিটিভিটিতে, তাহলে তোমাদের বলতে হবে মাস্ট সেল অ্যান্ড ব্যাজোফিল। ইসোনোফিলও করে, বাট ইট ইজ নট সো সিগনিফিকেন্ট অ্যান্ড এটা তোমাদের জন্য নট সো ইম্পর্টেন্ট। কতটুকু করে এটা আমি বলে দেব। হেল্পার টি সেল অ্যান্ড TH2 সেল অ্যান্ড বি সেল কিভাবে করছে এখন দেখো। 4 steps of the mechanism: activation of TH2 cells, production of IgE antibody, sensitization and activation of mast cell, release of mediators. এটাই হচ্ছে এটার চারটা স্টেপ। এখন এই চারটা স্টেপ কিভাবে হয় আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। প্রথমে কি হয়, মনে করো একটা অ্যালার্জেন আমাদের শরীরের মধ্যে ঢুকে গেল, তাহলে এটা তো একটা ফরেন পার্টিকেল। আচ্ছা, তোমরা কি এই যে মারিয়া দেখা যাচ্ছে, মারিয়া তুমি কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তো জি ম্যাম, আসলে বুঝতে পারছি ম্যাম। তো বোঝা যায় না, বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এটাই একটা প্রবলেম আমার জন্য। আচ্ছা, মনে করো যে একটা ফরেন পার্টিকেল ঢুকে গেল, মানে ফরেন পার্টিকেল বললে এখানে আমরা বলবো অ্যালার্জেন। আমি কিন্তু এখন মেকানিজম বুঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এবং যেই স্টেপটা বুঝবা না আমাকে প্লিজ কোশ্চেন করবা। একটা অ্যালার্জেন ঢুকে গেল,
এখন আমরা কি জানি, আমরা এতদিন ইমিউনোলজি পড়েছি যে একটা অ্যালার্জেন বা মনে করো ফরেন পার্টিকেলই বললাম ঢুকলে তাকে কে রিকগনাইজ করে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কে আছে, ডেন্ড্রাইটিক সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে কি করবে, ধরবে, অ্যালার্জেনটাকে ধরে নিয়ে সে কি করবে, প্রসেস করবে, প্রসেস করে কি করবে, এটা MHC2 দিয়ে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করবে। হেল্পার টি সেল তো অ্যাক্টিভেটেড হয়ে যাবে। হেল্পার টি সেল যখন অ্যাক্টিভেটেড হবে তখন তো সে বুঝে যাবে যে এটা তো একটা এলার্জেন এবং এইখানে এটা এটা হচ্ছে এই পার্সনের জন্য নট দ্য নর্মাল ইয়ে, এটা একটা এলার্জেন পার্টিকেল। তখন সে কি করবে, এই হেল্পার টি সেলের TH1 সাবসেট কে বেশি স্টিমুলেট হবে, প্রোডাকশন হবে এবং কি হবে, বি সেলের কে অ্যাক্টিভেট করবে। এবং বি সেল অ্যাক্টিভেট হওয়ার ফলে কি হবে, বি সেল অ্যাক্টিভেটেড হলে কি হয়, প্লাজমা সেল তৈরি হয় এবং প্লাজমা সেল থেকে কি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। এখন এইটা যেহেতু আমার নর্মাল ইমিউন রেসপন্স না, এটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রেসপন্স, তাহলে প্লাজমা সেল থেকে কি তৈরি হবে, প্রচুর পরিমাণে এলার্জিক স্পেসিফিক IgE তৈরি হবে। এই দেখো এলার্জেনটা কি করলো, এলার্জেনটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে গেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কিন্তু বি সেলও, তাই না, এটা তাই দেখিয়েছে। বি সেলটা, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা এই ফরেন পার্টিকেলকে ইন্টারনালাইজ করলো ভিতরে করে MHC দিয়ে CD4 হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করলো। এই হেল্পার টি সেল তখন কি করলো, ইন্টারলিউকিন 4 রিলিজ করলো এবং সরি সাবসেট 1 না, সাবসেট 2 TH2 হেল্পার সেল, আমি এটা ভুল বলেছি, ওটা হচ্ছে টাইপ 4 এর জন্য। সাবসেট 2 প্রেজেন্ট করলো, প্রচুর পরিমাণে হেল্পার টি সেলের সাবসেট 2 হলো এবং সাবসেট 2টা আর ফলে এখানে কি হলো, মেমোরি সেল অ্যাক্টিভেট হলো, বি সেল অ্যাক্টিভেটেড হয়ে প্লাজমা সেল তৈরি হলো এবং প্লাজমা সেল থেকে অ্যালার্জেন স্পেসিফিক IgE তৈরি হলো। এই IgE তখন কি করলো, এই যে মাস সেলের গায়ে কিন্তু এই এফসি পোর্শনের পোর্শনে মাস সেলের জন্য ওর একটা রিসিপ্টর থাকে। এই IgE গুলো যে যে সব মাস সেলের গায়ে 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 লেগে থাকলো, এইটাকে আমরা বলবো সেন্সিটাইজেশন। যখন প্রথমবার একটা এলার্জেন ঢুকলো, তাহলে আবার বলছি দেখো, একটা এলার্জেন ঢুকলো, সে কি করলো, সে প্রেজেন্ট হলো কার কাছে, হেল্পার টি সেলের কাছে। হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়ে বি সেলকে অ্যাক্টিভেট করলো, বি সেল থেকে প্লাজমা সেল হলো, প্লাজমা সেল থেকে কি তৈরি হলো, অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটা হচ্ছে IgE অ্যান্টিবডি, কারণ আমরা অলরেডি জেনে গেছি যে টাইপ 1 এ IgE অ্যান্টিবডি মেডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি। সেই IgEটা কি করলো, মাস সেলের গায়ে সারফেসে যে যে লেগে থাকলো। এই প্রথম পোর্শনটাকে আমরা বলবো সেন্সিটাইজ মাস সেল বা সেন্সিটাইজেশন। এখন সেম এলার্জেন, মনে করো আমার কথা না, আমার ধুলাতে কি হয়, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয়, আমার খুব হাঁচি কাশি হয় এবং ঠান্ডা লাগে। এখন আমি এটা জানি, তারপরও আমি একটা বদ্ধ রুমে গেলাম যেখানে অনেক ধুলাবালি ছিল, ঢুকে যেয়ে আমার এরকম একবার আমি হলাম, সেকেন্ড টাইম আমি আবার গেলাম, তখন ওইখানে ডাস্ট ছিল। যখন সেই ডাস্টগুলো সেকেন্ড টাইম ঢুকলো, ঢুকে যে এই শরীরের ভিতর ঢুকে গেল, তখন সেই এলার্জেন গুলা কি করলো, সরাসরি যে এই যে যে সেন্সিটাইজ মাসেলের গায়ে IgE লাগানো ছিল, সেই এলার্জেন গুলো যে যে এই IgEর FAB পোর্শনে যে বাইন্ড করলো। এই বাইন্ড করার ফলে কি হলো, ক্রস লিঙ্কিং হলো। তাহলে সেকেন্ড টার্মটা কি, সেকেন্ড এক্সপোজারে যে কি হয়, ক্রস লিঙ্কিং হয়। যেই মাত্র ক্রস লিঙ্কিং হয়, এই যে দেখো, এই যে একটা IgE, এই যে একটা IgE, এইটা একটা মাস সেল, তার গায়ে এই যে IgE লাগানো আছে, এলার্জেনটা যে যেই না এরকম IgEর গায়ে লাগলো, অমনি তখন সেটাকে হয়ে গেল
ক্রস লিঙ্কিং, এবং ক্রস লিঙ্কিং হওয়ার সাথে সাথেই সারফেস থেকে দুইটা সিগন্যাল চলে যায়, এবং সিগন্যাল চলে যেতে ক্যালসিয়াম চ্যানেল হেল্প করে। এই এত ডিটেইলে যাওয়ার দরকার নাই, তাও একটু পরে বলবো, বেসিকটুকু আগে বলে নিচ্ছি। যেই মাত্র ক্রস লিঙ্কিং হলো, কারসারটা কোথায় গেল, আচ্ছা, এই ক্রস লিঙ্কিং হলো তখন ডিগ্র্যানুলেশন হয়ে গেল, মানে এই মাসেল আর ব্যাজোফিলের মধ্যে অনেক গ্র্যানিউলস থাকে, এবং এই গ্র্যানুলের মধ্যে অনেক মেডিয়েটর থাকে, সেগুলোকে আমরা বলি প্রাইমারি মেডিয়েটর, যেগুলো প্রিফর্ম। প্রিফর্ম মানে কি, আগেই তৈরি হওয়া, এটা তৈরি হওয়ার জন্য কোনো সময় লাগে না। এই জন্যই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির যে ইমিডিয়েট রিয়াকশনটা, সেটা উইদিন মিনিটের মধ্যে হয়ে যায়, যা কারণ এই গ্র্যানুলের মধ্যে প্রিফর্মড মেডিয়েটর থাকে, যেমন হিস্টামিন, সেরোটোনিন। হ্যাঁ, এগুলো যখন এই ডিগ্র্যানুলেশন হয়ে যায়, গ্র্যানুলগুলো ভেঙে এই মেডিয়েটরগুলো বের হয়ে আসে। ফলে বের হয়ে আসলে কি কি আমার এফেক্ট হয়, স্মুথ মাসেল সেলের উপর কাজ করে, স্মল ব্লাড ভেসেলের উপর কাজ করে, মিউকাস গ্ল্যান্ডের উপর কাজ করে, প্ল্যাটিলেটসের উপর কাজ করে, সেন্সরি নার্ভ এন্ডিংয়ের উপর কাজ করে, সবগুলোর কাজ করে। যে স্মুথ মাসেল কন্ট্রাকশন করে, ভেসেল কনস্ট্রাকশন করে, আমার গ্ল্যান্ডকে সিক্রেশন বাড়ায় দেয়, এটাই তখন হয়ে যায় টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে এতটুকু কি আমরা বুঝতে পারলাম? তিনটা স্টেপ, একটা ফরেন পার্টিকেল ঢুকবে, ফরেন পার্টিকেলটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দিয়ে, ঠিক যেভাবে তোমাদেরকে আমি অ্যাক্টিভেশন অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলেছি, ঠিক তাই হবে, শুধু চেঞ্জটা কোথায় হবে, যে বি সেল অ্যাক্টিভেশন হয়ে আইজিই তৈরি হবে। তোমরা এইভাবেও বলতে পারো যে একটা এলার্জেন ঢুকলো এবং সেই এলার্জেনটার জন্য বি সেল পলিফারেশন অ্যান্ড অ্যাক্টিভেশন হয়ে আইজিই তৈরি হলো। আইজিই যখন তৈরি হলো, সেই আইজিইটা মাস্ট সেলের গায়ে যেয়ে বাইন্ড করলো, এইটাকে আমরা বলছি সেন্সিটাইজেশন। যখন আবার সেম অ্যান্টিজেন আবার ঢুকবে, তখন এই যে সেন্সিটাইজ মাস্ট সেল আছে, তার গায়ে যে আইজিই গুলো লেগে আছে, তার সাথে যে বাইন্ড করবে, এটাকে আমরা বলবো ক্রস লিঙ্কিং। এই ক্রস লিঙ্কিং হয়ে গেলে কি হবে, মাস্ট সেল অ্যান্ড ব্যাজোফিলের যে গ্র্যানুল গুলো আছে, সেগুলো ডিগ্র্যানুলেশন হবে, মানে গ্র্যানুলস গুলো ভেঙে যাবে, ভেঙে যেয়ে কি হবে, মেডিয়েটর রিলিজ হবে, এবং এই মেডিয়েটর গুলো দিয়ে সব ধরনের হাইপার সেন্সিটিভিটি যে আমাদের ম্যানিফেস্টেশন গুলো হয়, সেইগুলো হবে। আচ্ছা, তাহলে দেখো, আমি কিন্তু একবার মুখে মুখে বুঝাই দিছি। এই আমার এই জিনিসটা থাকার জন্য এই যে সাইডে আমি এই ছবিটা দেখাতে পারছি না, এই সাইডটাকে যদি কোনো দিকে সরানো যেত তাহলে ভালো হতো। এইখানে একটা ছবি ছিল, সেই ছবিটা আমি দেখাতে পারছি না। আচ্ছা, অ্যান্টি অফ অ্যান্টিজেন, দেখো, অ্যাক্টিভেশন অফ TH2 সেল, বলছি না আমি 4টা স্টেপ। অ্যান্টিজেন ঢুকলো, ক্যাপচার অফ অ্যান্টিজেন বাই ডেনড্রাইটিক সেল, ডেনড্রাইটিক সেল দিয়ে ক্যাপচার হলো, প্রেজেন্টেশন অফ অ্যান্টিজেন টু নেইভ CD4 পজিটিভ হেল্পার টি সেল, টি সেল ডিফারেন্সিয়েট টু TH2 হেল্পার টি সেল, release of cytokine by TH2 cells upon subsequent encounter with antigen। ঠিক আছে, তাহলে অনেক সাইটোকাইন রিলিজ হলো TH2 থেকে। এই যে এখানে একটা ছবি ছিল, এই যে ডেনড্রাইটিক সেল প্রেজেন্ট করলো, বাট এটা বোঝা যাচ্ছে না। অ্যাক্টিভেশন, প্রোডাকশন অফ আইজিই, বাইন্ডিং অফ আইজিই টু দ্য এফসি পোর্শন অফ মাস্ট সেল, দেখো আমি যা বলছি। তারপরে হচ্ছে রিপিট এক্সপোজার অফ এলার্জেন, আবার যখন এলার্জেন ঢুকলো, এই যে দেখো এলার্জেন গুলো আইজিইর সাথে লেগে গেল, অ্যাক্টিভেশন অফ মাস্ট সেলস, রিলিজ অফ মেডিয়েটর রিলিজ করলো, সাইটোকাইন রিলিজ হলো। আচ্ছা, আমি কিন্তু এক কথা রিপিটেডলি বারবার বলি, কেন বলি জানো, যাতে তোমরা যদি কেউ একজনও একটা দুইটা জিনিস মিস করে যাও, আবার বলাতে যাতে ধরতে পারো। আচ্ছা, তাহলে কি হলো,
প্রথম স্টেজের 1 নাম্বার স্টেজটা কি হলো, অ্যাক্টিভেশন অফ হেল্পার টি সেল, ঠিক আছে। সেকেন্ড অপশন কি, প্রোডাকশন অফ আইজিই অ্যান্টিবডি। এগুলো কিন্তু অলরেডি আমি বলে দিছি, আবার ভেঙে ভেঙে বলতেছি। সাইটোকাইনস প্রডিউস টিএইচ2 সেলস, টিএইচ2 সেল থেকে কি তৈরি হলো, সাইটোকাইন প্রডিউস হলো। IgA class switching B cells, development of additional Th2 cell, interleukin 4 এখানে কাজ করলো, development of activation of eosinophil ও develop হলো, এবং enhanced IgE production acts on epithelial cell to stimulate mucus secretion, ঠিক আছে। IgE কি কি কাজ করে, এই যে দেখো ছবিটা, আবারও বলি, এই যে দেখো যখন একটা এলার্জেন ঢুকে গেল আমাদের এই যে শরীরের মধ্যে দিয়ে, এটা যদি আমাদের স্কিন হয়, মিউকোসাল লাইনিং হয়, তাহলে এই যে ঢুকে গেল, ঢুকে যে কি করলো, এই যে ডেনড্রাইটিক সেল প্রেজেন্ট করলো কার কাছে, টি সেলের কাছে। টি সেলের কাছে যেই মাত্র প্রেজেন্ট হলো, টি সেল সেটাকে বি সেলকে অ্যাক্টিভেটেড করলো, বি সেল অ্যাক্টিভেটেড হয়ে আইজিই তৈরি হলো। আইজিই যে মাসেলের গায়ে 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 আটকে থাকলো, এটাকে আমরা বলছি সেন্সিটাইজেশন, বাইন্ডিং অফ আইজিই টু দ্য এফসি পোর্শন অফ মাসেল। তারপরে আবার সেকেন্ড টাইম এক্সপোজ হলো, এক্সপোজ হয়ে সেই সেম এলার্জেন আবার এই মাসেলের গায়ে যে সেন্সিটাইজ আইজিই ছিল সেটার সাথে বাইন্ড করলো, করে কি হলো, এইটাকে বলছি আমরা ক্রস লিঙ্কিং, এবং ক্রস লিঙ্কিং এর ফলে ডিগ্র্যানুলেশন হলো। আমি কিন্তু অলরেডি 3 বার বলে ফেলছি, হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। Mast cell express a high affinity receptor of FC receptor, specific for FC portion of antibody. IgE coated mast cells are said to be sensitized. যে mast cell গুলো IgE দিয়ে কোটেড হয়ে যায় সেইটাকে আমরা বলি sensitization বা sensitized mast cell. Subsequent exposure of the IgE coated mast cell to the same antigen, multivalent antigen bind to IgE antibody, cross-linking of high affinity IgE-Fc receptor, activate signal transduction pathway, মানে একটা সিগন্যাল চলে যায়, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়, প্রোডাকশন অফ মেডিয়েটর। এটা কি হলো, একেবারে ইমিডিয়েট রিয়াকশন হলো। এরপরে আরেকটা রিয়াকশন হয়, সেটাকে আমরা বলি একটু লেট ফেজ। লেট ফেজের রিয়াকশনে কি হয়, লেট ফেজে প্রোস্টাগ্ল্যান্ডিনস অ্যান্ড এই যে অ্যারাকিডনিক অ্যাসিড পাথওয়ে অ্যাক্টিভেশন হয়। আচ্ছা, এটা একটু আমি বলে নেই। লেট ফেজ রিয়াকশন, লিউকোসাইট ইনফিলট্রেশন, এপিথেলিয়াল, এইগুলা বুঝবা না, আমি একটু বুঝায় বলি যে লেট ফেজে কি হয়, এই যে যে এইটা তো আমাদের একটা সেল মনে করো, এখানে ফসফোলাইপেজ A2 আছে, হ্যাঁ, এইটা ইয়ে হয়ে যায়, ভেঙে যায়। সিগন্যালস ফর অ্যাক্টিভেশন অফ ফসফোলাইপেজ A2, ফসফোলাইপেজ A2 যখন অ্যাক্টিভেশন হয় তখন কি হয়, মেমব্রেন ফসফোলিপিড তৈরি হয়। মেমব্রেন ফসফোলিপিড কি করে, অ্যারাকিডনিক অ্যাসিড পাথওয়েকে অ্যাক্টিভেট করে। অ্যারাকিডনিক অ্যাসিড পাথওয়ে যখন অ্যাক্টিভেট হয় তখন এই দুইটা ইয়ে হয়, মেডিয়েটর রিলিজ হয়, লিউকোট্রিনস অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিনস। তাহলে দে আর নট প্রিফর্মড মেডিয়েটরস। এগুলা কি, এগুলা প্রোটিনের নতুন করে প্রোটিন সিনথেসিস করে। এই যে যখন এই যে ফসফোলাইপেজ A2 সিগন্যালটা যায়, সিগন্যালস ফর অ্যাক্টিভেশন অফ ফসফোলাইপেজ A2, এই সিগন্যালটা যাওয়ার ফলে মেমব্রেন ফসফোলিপিডটা তৈরি হয়। এই নতুন প্রোটিনটা, এই যে নতুন কিছু প্রোটিন তখন সিনথেসিস হয়। এই নতুন প্রোটিন সিনথেসিস হয় বলেই এগুলা হচ্ছে একটু সময় নেয়। কতক্ষণ সময় নেয়, 6 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এটাকে বলি আমরা লেট ফেজ রিয়াকশন। তাহলে এতক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে ইমিডিয়েট ফেজ। আর লেট ফেজে কি হয়, এই মেমব্রেন ফসফোলিপিড অ্যাক্টিভেশন হয়ে দুইটা পাথওয়ে অ্যাক্টিভেট হয়, এই অ্যারাকিডনিক পাথওয়ে দিয়ে লিউকোট্রিন তৈরি হয়। এই লিউকোট্রিনটা হচ্ছে হিস্টামিনের চেয়েও অনেক বেশি পোটেন্ট, একদম 1000 টাইম পোটেন্ট। এই পোটেন্ট মেডিয়েটরগুলো বের হয়ে কি করে, একেবারে আরো বেশি বেশি ভেসো ডাইলেশন করে,
ভাস্কুলার লিকেজ করে, স্মুথ মাসেল স্পাজম করে। এটা হচ্ছে লেট ফেজ রিয়াকশনস। তাহলে মেডিয়েটরস অফ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, তাহলে কি কি মেডিয়েটর আছে? এক নাম্বার হচ্ছে হিস্টামিন, যেটা হচ্ছে প্রিফর্মড আর একদম আর্লি ফেজে যেটা বার হয়। নিউট্রোফিল প্রোটিয়েজ, হ্যাঁ, তারপরে প্রোটিওগ্লাইকেন্স, হেপারিন, কন্ড্রিয়ন সালফেট, হিস্টামিন, সেরোটোনিন, এইগুলা মনে রাখো। Mediators contained within muscle granules are first to be released and can be divided into 3 categories: vasoactive amine, enzyme and proteoglycans. হেপারিনটা proteoglycans এর মধ্যে, এনজাইমের মধ্যে হচ্ছে টিপটেস, তারপরে অ্যাসিড হাইড্রোলেজ এগুলা, আর ভেসোঅ্যাক্টিভ অ্যামাইনের মধ্যে হিস্টামিন। তারপরে লিপিড মেডিয়েটরসটা কি আছে? দিজ আর arachidonic acid derived product. Reactions in the muscle membrane lead to activation of phospholipase A2. কি হয়? একটু আগে বলছি, phospholipase A2 টা অ্যাক্টিভেশন হয়, that converts membrane phospholipid to arachidonic acid from which leukotriene and prostaglandins are produced. তাহলে লিপিড মেডিয়েটরটা কখন রিলিজ হবে? লেট ফেজে। লেট ফেজটা কখন হবে? যখন ফসফোলাইপেজ A2টা মেমব্রেন, এই মাসেলের মেমব্রেনটা যখন অ্যাক্টিভেশন করবে ফসফোলাইপেজ A2 কে, সেটা কি করবে? দ্যাট কনভার্টস মেমব্রেন ফসফোলিপিড, মেমব্রেনে যে ফসফোলিপিড আছে সেটাকে অ্যারাকিডোনিক অ্যাসিডে কনভার্ট করবে, এবং এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে synthesis হবে leukotrienes and prostaglandins. They are the secondary mediators. তাহলে who are the secondary mediators? Leukotriene, prostaglandins and platelet activating factor. কিন্তু এই platelet activating factorটা অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়ে দিয়ে হয় না, অন্য আরেকটা পাথওয়ে দিয়ে হয়। তাহলে আসল কথা হচ্ছে যে আমাদের টাইপ 1 হাইপারসেনসিটিভিটিতে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ইমিডিয়েট ফেজ, একটা হচ্ছে লেট ফেজ। ইমিডিয়েট ফেজে কি হয়? ইমিডিয়েট ফেজে আইজিই যখন মাস্ট সেলসকে বাউন্ড করে তখন মাস্ট সেলটা সেন্সিটাইজ হয়। সেকেন্ড টাইম যখন সেম অ্যান্টিজেন এক্সপোজ হয়, মানে ঢোকে, তখন সেই অ্যান্টিজেনগুলা সেই সেন্সিটাইজ আইজিই এফএবি পোর্শনে বাইন্ড করে ক্রস লিঙ্কিং করে। ক্রস লিঙ্কিং করলে কি হয়? মাস্ট সেলের ডিগ্র্যানুলেশন হয়, এবং ডিগ্র্যানুলেশন হয়ে ইমিডিয়েটলি কিছু প্রাইমারি মেডিয়েটর রিলিজ হয়, যারা কি হিস্টামিন, সেরোটোনিন, তারপরে হচ্ছে ইসোনোফিল, কেমোট্যাকটিক ফ্যাক্টর, এগুলো। তারপরে আরেকটা ফেজ হয়, সেই ফেজটা কি? সেই ফেজটা হচ্ছে লেট ফেজ, যেখানে লিপিড মেডিয়েটরস রিলিজ হয়। লিপিড মেডিয়েটরসগুলো কিভাবে, কোন পাথওয়ে দিয়ে রিলিজ হয়? যেমন লিপিড মেডিয়েটরস কি আছে? লিউকোট্রিন। এটা মনে রাখতেই হবে। কেন মনে রাখতে হবে? কারণ লিউকোট্রিন ইজ 1000 টাইম পোটেন্ট দ্যান হিস্টামিন। এবং এখন আমরা এই যে তোমার ঠান্ডা লাগলে, এখন আমাদের সিজন কি? ঠান্ডার সিজন না? আমাদের একটু ঠান্ডা লাগলে, একটু জ্বর কাশি হলেই, ঠান্ডা কাশি বা গলা যেটা নাক দিয়ে পানি পড়া, রাইনাইটিস যেটা বলি, হলে আমরা কি দেই বলো তো? একটা কমন ড্রাগ এখন আমরা দেই, মন্টিলুকাস, মোনাস, এই নামে আমরা খেয়ে ফেলি না টপাটপ? সেইটা কি করে? এই ড্রাগগুলা হচ্ছে এই লিউকোট্রিন ইনহিবিটর, এবং এটা খুব ভালো কাজ করে, কারণ লিউকোট্রিনসটা তো অনেক বেশি পাওয়ারফুল। এটা এই টাইপ 1 হাইপারসেনসিটিভিটির লেট ফেজে রিলিজ হয়। এই লিউকোট্রিনস, প্রোস্টাগ্ল্যান্ডিনস এবং প্ল্যাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এরা কিভাবে রিলিজ হবে? এরা এই যে ফসফোলাইপেজ A2 অ্যাক্টিভেশন হয়ে যে মেমব্রেন ফসফোলিপিড অ্যাক্টিভেট হবে, অ্যারাকিডোনিক পাথওয়ে দিয়ে এগুলো রিলিজ হবে। এতটা যদি বলতে নাও পারো, সেকেন্ডারি মেডিয়েটরস গুলো কি সেটা কিন্তু বলতে পারতেই হবে, যে লেট ফেজ অর সেকেন্ডারি মেডিয়েটরে লিউকোট্রিন রিলিজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। দে আর নট প্রিফর্মড মেডিয়েটর, দে আর সিনথেসিস, তারা পরে সিনথেসিস হয়, এবং এই কারণেই একটু দেরি হয় লেট ফেজে যে এরা সিক্রেট করে। আচ্ছা,
Allergens stimulate immune system cell to make antibodies and chemical signal histamine to induce inflammation. তাহলে আলটিমেটলি কি হচ্ছে আমাদের ভেসো এই যে মেডিয়েটর গুলো রিলিজ হয়ে গিয়ে আমাদের কি কি করছে ইনিশিয়াল রেসপন্স করছে ভেসো ডাইলেশন ভাস্কুলার লিকেজ স্মুথ মাসল স্পাজম আর লেট ফেজ রিয়াকশন কি করছে মিউকোসাল ইডিমা মিউকাস সিক্রেশন লিউকোসাইট ইনফিলট্রেশন এপিথেলিয়াল ড্যামেজ এই কাজগুলা করছে এবং ব্রঙ্কোস্পাজম করছে। তাহলে এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা ম্যাডাম যে বললো ইসোনোফিলের তো এখানে কোনো কাজ নাই। ইসোনোফিলের একটা ভালো কাজ আছে, ভূমিকা আছে এখানে। এই যে হিস্টামিন অনেক যদি বের হয় তাহলে তো আমাদের হিস্টামিন মেডিয়েটর তো আমাদের জন্য বেশি ভালো না, তাই না? টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি করে, রিয়াকশনে প্রাইম রোল প্লে করে। তাহলে এই ইসোনোফিল থেকে একটা মেডিয়েটর রিলিজ হয়, মানে একটা এনজাইম রিলিজ হয়, মেডিয়েটর না বলে এনজাইম বলাই ভালো, হিস্টামিনেস, যেটা কি করে এই হিস্টামিন রিলিজটাকে কিছুটা কন্ট্রোল করতে পারে। তাহলে এই ইসোনোফিলের ভূমিকা হচ্ছে এই একটা অ্যাকশন হচ্ছে এটা যে ও হিস্টামিনেস সিক্রেট করে, হিস্টামিনেস রেগুলেট দ্য সিক্রেশন অফ হিস্টামিন। এইটা এই সেম ছবি আমি যা বুঝাইছি যে ইনিশিয়াল রেসপন্স কিভাবে হয় এবং লেট ফেজ রিয়াকশনটা কিভাবে হয়। এখন আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারলা। দেখো ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে কারো অ্যাজমা হয়, হিপস হয়, এই যে স্কিনের যেটা হয়, ফুড অ্যালার্জেন হয়, এক্সিমা হয়। এখন কার মানে কোনটা কিভাবে হবে, কার কোনটা হবে, এটা হচ্ছে মুড অফ ট্রান্সমিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কেউ ধরুন খেলো তাহলে তার ফুড অ্যালার্জেন হলো, ফুড দিয়ে গেল, তখন তার এই যে চোখে না এই যে ঠোঁটটা দেখো ফুলে গেছে। আর কারো স্কিনে কন্ট্যাক্ট হলো, যে পোলেন লাগলো, অথবা কিছু কিছু গাছ আছে যে গাছের পাতাতে কারো অ্যালার্জি হয়, সেগুলা লাগলো, ফলে এক্সিমা হয়ে গেল। হ্যাঁ, আর কারো ধরুন ডাস্ট ভিতরে চলে গেল, তখন রেসপিরেটরি সিস্টেমকে ইনফেক্ট করলো, ফলে অ্যাজমা ব্রঙ্কোস্পাজম হলো। আর সিস্টেমিক যখন হয় তখন সেটা অ্যানাফাইলেকটিক রিয়াকশন পর্যন্ত করতে পারে। আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা কি? ভাস্কুলার শক, ওয়াইড স্প্রেড ইডিমা, বাটার বিটিং, কি ব্রিদিং ডিফিকাল্টি, ঠিক আছে। আর লোকাল রিয়াকশন কি? রিয়াকশন টু এনভায়রনমেন্ট, পোলেন, হাউস ডাস্ট, এগুলা দিয়ে হয়। হ্যাঁ, আর সিস্টেমিকের মধ্যে অ্যানাফাইলেক্সিসে কি হয়? অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিসেরা ড্রাগস, এনজাইমস। তারপরে একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, মৌমাছি বা ওই যে আমরা কি বলি ওটাকে বি, তাই না? এটা কামড় দিলেও কিন্তু অনেক সময় সিরিয়াস সিস্টেমিক অ্যানাফাইলেকটিক রিয়াকশন হয়। আর লোকালে কি হতে পারে? আর্টিকেরিয়া, অ্যালার্জিক রাইনাইটিস অর হে ফিভার, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ফুড অ্যালার্জি। দিস ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি। এখন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 1 টোটাল জিনিসটাই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিছুই বাদ দেওয়া যাবে না। তারপরে তোমাদের যে মেকানিজমটা আমি অনেকবার রিপিটেশন করে করে বুঝালাম, এটা পরীক্ষার সময় খুব ফ্রিকুয়েন্টলি ধরা হয়। এটা একদম স্টেপ বাই স্টেপ বুঝায় বলবা, এটা বলতে না পারলে টিচাররা কিন্তু খুব মাইন্ড করে। এবং যারা আমি কোশ্চেন আউট করে দিলাম, যারা আমার কাছে পরীক্ষা দিবা তাদের জন্য এটা কোশ্চেন আউট, যে এটা তো আমি ধরবই। ঠিক আছে, ট্রিটমেন্ট হচ্ছে কি? অ্যান্টি ইনফ্লামেটরিজ দিতে হয়, অ্যান্টি হিস্টামিনেস ব্লক, যেমন হিস্টামিন রিসিপ্টর ব্লক যেটা, তারপরে স্টেরয়েড দেওয়া হয়। এগুলো আসলে তোমাদের ড্রাগগুলোর নাম এখানে খুব ধরবে না, একটা জিনিস ধরে, সেটা হচ্ছে যে ইমিউনোলজিক্যাল যে ইমিউনোথেরাপি, সেটাকে আমরা বলি ডিসেন্সিটাইজেশন। কি বলি? ডিসেন্সিটাইজেশন মানে কি? তোমার মানে যাকে ভালো লাগতেছে না তাকে তোমার দেখলেই তোমার বিরক্ত লাগে, কিন্তু সে প্রতিদিন তোমার কাছে একটু একটু করে করে আসতেছে, আস্তে আস্তে কি হয়? তার প্রতি তোমার একটা সহ্য ক্ষমতা বেড়ে যায়, তাই না? এইটাই হচ্ছে ডিসেন্সিটাইজেশন। তাহলে তোমাকে অল্প অল্প, একটা হচ্ছে অ্যাকিউট ডিসেন্সিটাইজেশন আর একটা হচ্ছে ক্রনিক ডিসেন্সিটাইজেশন।
অল্প অল্প করে 15 মিনিটস গ্যাপে তোমাকে আমি ওই যেই এলার্জি দিয়ে ফরেন এলার্জেন দিয়ে তোমার এলার্জি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় সেটা তোমাকে আমি দিলাম, পুশ করলাম। আস্তে আস্তে দিলে তখন কি হবে, ওটার প্রতি তার একটা টলারেন্স গ্রো করে যাবে। আরেকটা আছে কি, ক্রনিক ডিসেন্সিটাইজেশন, প্রতি উইকলি আমি দিতে থাকবো। তখন কি হবে, আইজিই তৈরি না হয়ে আইজিজি আর আইজিএম এ তৈরি হবে। আইজিজি আর আইজিএ ফরেন পার্টিকেলটাকে ধরে ফেলবে। আইজিজি আর আইজিএ তো আর রিসিপ্টর নাই মাসেলের গায়ে বাইন্ড হওয়ার জন্য, তাহলে আলটিমেটলি সে ব্লক করে ফেলবে অ্যান্টিজেনগুলোকে। এই জন্য এটাকে বলি আমরা ব্লকিং অ্যান্টিবডি। আমি কি বুঝাইতে পারলাম? আমি জি জানি না ম্যাম, আমি ম্যাম বুঝাতে বুঝতে পারলাম পেরেছি কিনা, ম্যাম। কারণ there is one way, it is a one way মানে টিচিং। এটা ইফেক্টিভিটি কতটুকু আমি বলতে পারবো না, কারণ তোমরা আমাকে কেউ কোনো প্রশ্ন করো না। তাহলে ডিসেন্সিটাইজেশনে ব্লকিং অ্যান্টিবডিটা কি, যখন আমি ক্রনিক মানে আস্তে আস্তে যে এলার্জেনটাকে দিতে থাকবো তখন আস্তে আস্তে অ্যান্টিজেনটা ঢুকলে আইজিই তৈরি না হয়ে আইজিজি আর আইজিএ তৈরি হবে, আইজিজি তৈরি হয় মেইনলি। সে আইজিজিটা কি করবে, ব্লক করে দিবে ফরেন পার্টিকেলগুলোকে। মানে সে তো আর মাসেলের গায়ে বাইন্ড হতে পারবে না, কারণ দে হ্যাভ নো রিসিপ্টর টু বাইন্ড উইথ মাসেল। অনলি আইজিই হ্যাভ আ রিসিপ্টর ফর মাসেল অ্যান্ড ব্যাসোফিল। এটাকেই আমরা বলছি ব্লকিং অ্যান্টিবডি। এবং এইভাবে করলে দেখা যায় যে ডিসেন্সিটাইজেশন করলে আস্তে আস্তে ডিসেন্সিটাইজেশন হয়ে গেলে ওই যেই এলার্জি দিয়ে তার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কোনো পার্সনের যদি হয় তাহলে তারা সেটা হয় না। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি পড়লাম? ডেফিনেশন অফ হাইপারসেন্সিটিভিটি, আই থিঙ্ক তোমরা এটা বুঝে গেছো। ক্লাসিফিকেশন অফ হাইপারসেন্সিটিভিটি পারতেই হবে। কম্পোনেন্ট অফ টাইপ 1 হাইপারসেন্সিটিভ, কি বলবা কম্পোনেন্টে? আইজিই লাগবে, একটা অ্যান্টিবডি লাগবে, যেহেতু এটা অ্যান্টিবডি মেডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি। টাইপ 1 আইজিই লাগবে, একটা সেল লাগবে, মাস্ট সেল অ্যান্ড ব্যাসোফিল লাগবে। ঠিক আছে, বি সেল লাগবে। What are the mediators of type 1 hypersensitivity? একটা হচ্ছে প্রাইমারি মেডিয়েটর আর একটা হচ্ছে সেকেন্ডারি মেডিয়েটরস। প্রাইমারি মেডিয়েটরটা কি? হিস্টামিন, একটাই মনে রাখো, সেরোটোনিন। আর সেকেন্ডারি মেডিয়েটরস কি? লিউকোট্রিন। সেকেন্ডারি মেডিয়েটরস কেন বলছি? দে আর নট প্রিফর্ম, দে আর সিনথেসাইজ আফটার দ্য রিয়াকশন and takes time more 6 hours, so it is late phase reaction. লিউকোট্রিনস, ঠিক আছে। আর একটা কি প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো। অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, যেটাকে আমরা বলতে পারি যে লোকাল ম্যানিফেস্টেশন অ্যান্ড সিস্টেমিক ম্যানিফেস্টেশন। লোকাল ম্যানিফেস্টেশনের মধ্যে কি আছে? রাইনাইটিস, কনজাংটিভাইটিস, হে ফিভার, তারপরে আর্টিকেরিয়া, এগুলো। আর সিস্টেমিকের মধ্যে কি আছে? ব্রঙ্কিয়াল অ্যাসমা, তারপরে হচ্ছে অ্যানাফাইলেকটিক শক, এইগুলো। ঠিক আছে, যেগুলো কি হয়, এগুলো সাধারণত ড্রাগ দিয়ে হয় অথবা ড্রাগ দিয়েই মেইনলি হয়। আর ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটি হিস্টামিন দিতে হবে, লিউকোট্রিন ইনহিবিটর দিতে হবে, যেটা আমরা সবাই এখন তোমাদেরকে পরীক্ষার হলে আরেকটা কোশ্চেন আউট করে দিলাম, যে আমি তোমাদেরকে ধরবো যে বলো তো একটা কমন ড্রাগের নাম কি যেটা লিউকোট্রিন ইনহিবিট করে, তাহলে তোমরা কি বলবা? যে মন্টিলুকাস। তাহলে এক্সামিনার খুব খুশি হয়ে যাবে, বাবা এইটাও জানে। আমিও তখন এমন একটা ভাব করবো যে বাবা এইটাও জানো, এটা তো আমি কখনোই বলি না। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে তোমাদের মোটামুটি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির থেকে আমি যা পড়ালাম, এনাফ ফর ইউ। আচ্ছা, এখন দেখি এই জিনিসটা তো তোমরা সেকেন্ডারি মেডিয়েটর রিলিজ কিভাবে হয়েছে এটা বুঝেছো তো? যদি বুঝে না থাকো নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেন করতে পারো, বাট আই ডোন্ট নো নেক্সট ক্লাসটা কবে হবে। তাহলে এটা হলো তোমাদের মোটামুটি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। এখন কি আমি আজকে কি এতটুকুই বেশি হয়ে গেছে, মাথায় ওভারলোড? টাইপ 2 তে যাব না শেষ করে দিব? ম্যাম আজকে এটুকু
থাকলে মনে হয় ভালো হয় ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম আজকে এটুকু হলে ম্যাম ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। এতটুকুই পড়াই, কারণ বেশি একসাথে পড়ালে মাথায় আর ঢুকবে না, তাই না? আচ্ছা, হ্যাভ জি ইউ ম্যাম। এনি কোয়েশ্চেন? তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা ভিডিওটা অন করে বা অফ করে আমাকে যে কেউ কোয়েশ্চেন করতে পারো। তোমাদের কি কেউ আছে, পার্টিসিপেন্টস কেউ আছে? জি ম্যাম, অনেকেই দেখছে ম্যাম। আচ্ছা, কোয়েশ্চেন কি এখন নেওয়া যাবে না আমি পরে নিব? এখনো কোনো কোশ্চেন নেই ম্যাম। কোশ্চেন যদি হয় ম্যাম আমরা আপনাকে ইনবক্স করে দিব ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের মতো শেষ করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আমি আসলে চাচ্ছি, আচ্ছা তুমি এটা বন্ধ করো, শেয়ারিংটা বন্ধ করো, আমি একটু অফলাইনে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। ম্যাম লাইভটা এখনো অফ হয়নি ম্যাম। লাইভ ম্যাম আপনি তো হোস্ট ম্যাম, ম্যাম আপনি মিটিংটা এন্ড করতে পারবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক মি উইদাউট এনি হেজিটেশন। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম আপনিও ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।